গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব ৩। আমার নিজের বলতে তো কিছুই নেই। ওকে যে আমি চাই, চিরদিনের মতো চাই। এ কথা ওকে বলবার আগে আমার নিজের যোগ্যতা সম্বন্ধে একটা সুস্থ মূল্যায়ন তো করা দরকার। বাবার পটভূমি আমার সেই মূল্যায়নে যেন কোনো রকম প্রভাব বিস্তার না করে। আমার মনে হতো, যে পুরুষ বাবা মামাকে কি জ্যাঠাকে অতিক্রম না করতে পারে, তাদের স্নেহভাজন হয়েও তাদেরকে ছাড়িয়ে যেতে না পারে, তারা পুরুষ নয়। নিকট আত্মীয় পুরুষদের মধ্যে স্নেহ, প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক থাকা সত্ত্বেও বোধহয় একটা চাপ, প্রতিযোগিতার সম্পর্ক থাকে। যদি কেউ আমার বাবাকে দেখে আমার দাম ঠিক করে, আমার তো মনে হবেই যে আমার দাম কানাকড়িও নয়, সেটা অপমানজনক। কিন্তু এ কথাও সত্যি যে আজকে আমার দাম 6.5 আনাও নয়। এরকম দামি হয়ে আমি কোন মুখে কোনো গুণী মেয়েকে জানাবো যে আমাকে তোমার ভালো লাগে? নিজে ভালো না হলে কোনো ভালো মেয়ের দায়িত্ব সম্মানের সঙ্গে নিতে না পারলে তার কাউকে ভালোবাসার অধিকার নেই বলেই আমার মনে হতো। অমন ভালোবাসা মেয়েরা বাঁচতে পারে। খুব ভালো মেয়ে দয়া করে কোনো বাজে ছেলেকে ভালোবেসে ফেললে কিছু বলার নেই। কিন্তু যে ছেলে নিজের অধিকার তার প্রেমিকাকে চাইতে না পারে, যার জীবনের পরম প্রাপ্তি অন্যের দয়া নির্ভর, সে নিজেকে অসম্মান করে, আর যাকে ঘরে আনে তাকে তো করেই। সবচেয়ে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে। তার আগে তার কথা ভাববো না, তার গান শুনবো না, তাকে সম্পূর্ণ ভুলে যাবার চেষ্টা করব আমি। যেদিন যোগ্য হব সেদিনই গিয়ে বলবো যে তোমাকে আমি আমার জীবনে চাই। তার আগে কোন মুখে গিয়ে সে কথা বলি? কিন্তু হঠাৎ মনে হলো, ওকে যদি আমি বলার আগেই অন্য কেউ ওকে অমন করে চেয়ে বসে, অথবা যদিও বলে বসে আপনি চান তো বয়েই গেল, আপনাকে আমার একটুও ভালো লাগে না, তাহলে তখন আবার মেয়ে পড়া নিজের কাঁধে নিজেই থাপ্পড় লাগালাম। থাপ্পড় লাগিয়ে বললাম, প্রেমের ব্যাপারে কোনো মধ্যপন্থা নেই, হয় বর মারল নয় ছাটা, কিন্তু ইনিশিয়েটিভ আমাকেই নিতে হবে। কপাল ভালো হলে পৃথ্বীরাজের মতো ঘোড়ার টক বগিয়ে তাকে সামনে বসিয়ে ফিরে আসব, আর কপাল খারাপ হলে সেন্টিমেন্টের বড়ি শিশি হয়ে গিয়ে মোটা মোটা ব্যর্থ প্রেমের উপন্যাস লিখব। সেদিন রাতে বাড়ি ফিরে একটা রুটিন করে ফেললাম। পরীক্ষার আর সামান্যই দেরি আছে। এবার অফিস থেকে ছুটি নিয়ে দরজা বন্ধ করে সত্যিই শুধু পড়াশোনা করব। সকালে চিরতার জল খাবো, বিকালে স্কিপিং করব, এবং শোবার সময় কালীমাতার ছবির সামনে দাঁড়িয়ে মনে যাতে কোনো রকম অসভ্য ভাবনা টাবনা না আসে তার প্রতিজ্ঞা করব। ঠিক করলাম, মন থেকে সেই পাখিকে কাকতাড়ুয়া দেখিয়ে তাড়িয়ে দিব হুস হুস করে। বিকেলে হাঁটতে বেরিয়ে হঠাৎ চোখে পড়তো কোনো নতুন গাড়িতে নববিবাহিত কোনো দম্পতি পাশ দিয়ে চলে গেল চুইক করে। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে 5,000 বাইসন একসঙ্গে নিঃশ্বাস ফেলত। ভাবতাম কবে আমিও আমার বুলবুলিকে পাশে নিয়ে এমনকি পিকপিক করে হর্ন বাজিয়ে যাব। পর মুহূর্তেই মনে হতো, প্রত্যেক প্রাপ্তির পেছনেই অন্য একটা ব্যাপার আছে, মূল্য দেওয়ার ব্যাপার। সেই মূল্য দিতে পারলে, কষ্ট করলে একমাত্র তবেই আমার সামনে এক দারুণ সম্ভাবনাময় পৃথিবী। পিকে পিকে হর্ন দেওয়া গাড়ি, পাশে বসে থাকা গুনগুনিয়ে গান গাওয়া বুলবুলি। কিন্তু পাস না করতে পারলে দেখতে হবে যে আমার সামনে দিয়ে কোনো ব্যাঙের মতো ডাক্তার অথবা শিয়ালে খাওয়া কই মাছের মতো কোনো ইঞ্জিনিয়ার বুলবুলিকে পাশে বসিয়ে পিক পিক করতে করতে আমার বুকে ব্যথা সিরিঞ্জ বসিয়ে দিয়ে গেল। উপায় নেই। হাই কবি হাই, সেন্টিমেন্টের বলি। তোমার অ্যাকাউন্টেন্ট না হয়ে উপায় নেই। একদিন রাতে খেতে বসে বাবা ক্যাজুয়ালি জিজ্ঞেস করলেন, তোমার রেজাল্ট বেরোবে কবে? বললাম 10 জানুয়ারির উপর, 10 তারিখ জানুয়ারির।
বাবা বললেন, তুমি পাশ করলে তারপর ইটস আপ টু ইউ। আমি চাকরি করলে এতদিনে রিটায়ার করতাম, তাই আমি রিটায়ার করব। ভালো করলে ভালো করবে, খারাপ করলে খারাপ। বাট হোয়াট এভার ইউ ডু, ইউ মাস্ট বি অন ইউর ওন। তুমি নিজে জীবনে কি চাও, কতখানি চাও, তা শুধু তোমার একার উপরই নির্ভর করে। যতটুকু দেবে ততটুকুই ফেরত পাবে, বেশিও নয় কমও নয়। দ্য চয়েস ইজ ইয়োর্স। সেদিন খাওয়ার পর আমার নিজের ঘরে এসে আমি প্রথম ব্যাপারটা সত্যিকারের গুরুত্ব বুঝতে পারলাম যে এটা একটা নিছক পাস, ফেলে দেওয়ার ব্যাপার নয়। এটা আমার অস্তিত্ব অনস্তিত্বের ব্যাপার, সব রকম অস্তিত্ব আর অনস্তিত্বর ব্যাপার। পরক্ষণে হঠাৎ আমার মনে হলো, যদি ফেল করি তাহলে কি হবে? ফেল করা কাকে বলে, সেটা স্বাদ কি রকম কিছুই জানি না, কিন্তু পরীক্ষার আর 7 দিন বাকি। এমতো অবস্থায় আমি দিব্য চোখে দেখতে পেলাম যে আমি ফেল করেছি, এবং অন্য কোনো পেপারে নয়, অ্যাকাউন্টেন্সিতেই, একমাত্র তাতেই। ভগবানও আমাকে বাঁচাতে পারবেন না, কারণ অঙ্ক আমার আসে না, জাস্ট আসে না। I couldn't care less। আমি তক্ষুনি আস্তে আস্তে দোতলা সিঁড়ি বেয়ে চোরের মতো বাবার ঘরে ঢুকলাম। বাবা ইজি চেয়ারে আধোভাবে শুয়ে ছোট বাতি জ্বালিয়ে কি যেন পড়ছিলেন। বললেন, কি ব্যাপার? আমি বললাম, আমি পরীক্ষা দেব না। বাবা সোজা হয়ে বসলেন, বইটা নামিয়ে রাখলেন, বললেন, কেন? আমি মুখ নিচু করে বললাম, আমি প্রিপেয়ার্ড নই। বাবা চোয়ালটা শক্ত হয়ে এলো, বললেন, কেন নাও? তুমি কি অফিস থেকে ছুটি পাওনি? তোমার কি বইপত্র সব নেই? তোমার কি পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম, না, আমারই দোষ। বাবা বললেন, দোষ গুণের কথা হচ্ছে না, কথাটা হচ্ছে যে তোমার কাছে কোনো এক্সকিউজ নেই যে পড়াশোনা করার সময় পড়াশোনা করে না, তার ফেল করার এম্বারেসমেন্টটা ফেস করা উচিত। তারপর একটু চুপ থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, জীবনে ফেল করার শিক্ষাটাও একটা বড় শিক্ষা। এবার তুমি জানবে ফেল করতে কেমন লাগে। তোমার মনে যে একটা মিথ্যা গর্ব গজিয়ে উঠেছিল নিজের সম্বন্ধে, সেটা ভেঙে যাওয়ার সময় এসেছে। শোনো, তোমাকে বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু জেনে রাখো যে পরীক্ষা তোমাকে দিতেই হবে। পাস ফেলটা বড় কথা নয়, পরীক্ষাতে কম্পিট করাটাই বড় কথা। যারা ফেল করার ভয়ে জীবনের কোনো পরীক্ষাতেই যেতে চায় না, তাদের কিছু হয় না, তারা কিছুই করতে পারে না জীবনে। পরীক্ষা তোমাকে দিতেই হবে। আমি জানতাম বাবা বেশি কথার মানুষ নন। পরের কদিন আমার খাওয়া দাওয়া, স্নান, ঘুম সব মাথায় উঠল। দিনের মধ্যে 15-18 ঘন্টা আমি শুধু অ্যাকাউন্টেন্সির অঙ্ক কষতে লাগলাম। আর কোনো বিষয়ে আমি ভয় পাই না। এই বিষয়টা যে আমার বুদ্ধির বাইরে তা নয়, কিন্তু শুধু বুদ্ধি বা কনস্পিরেশন দিয়ে এই বিষয়ে পাশ করা যায় না। এতে পাশ করতে হলে মেহনতি মজদুর হতে হয়, আক্ষরিক অর্থে। পৃথিবীর সবচেয়ে বড় রাজমিস্ত্রি যেমন এক হাতে 10 দিনে একটা প্রাসাদ করতে পারে না, 10 দিন তেমনি অহরাত্র অঙ্ক প্র্যাকটিস করে পরীক্ষার হলে 3 ঘন্টায় কেউ সব ব্যালেন্স শিট মিলিয়ে আসতে পারে না। এর জন্য মাসের পর মাস মনোসংযোগ ও প্রস্তুতি লাগে। আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করলো। যখন দারুণভাবে খাটার সময়, তখন গান গেয়ে, থিয়েটার করে, টেনিস খেলে বেরিয়েছি। যতটুকু লেখাপড়ার সময় ততটুকু সময়ও হয় ছবি এঁকেছি, নয় অন্য বই পড়েছি। এখন তো কাঁদলেও আর সময় ফিরবে না। সত্যি সত্যি ফেল করতে হবে এ কথা কখনো ভাবিনি। এ কদিন যখনই বাবার অফিস ফেরতা গাড়ির হর্ন শুনতে পেতাম, ড্রাইভার যখন জোরে ব্রেক করে গাড়ি গ্যারাজে তুলতো, তখন বড়ই খারাপ লাগতো। উনি সপ্তাহে 6 দিন অত খাটেন আর ভাবেন আমি কবে ওকে রিলিজ করব। আর আমি কিনা নেচে গিয়ে দিন কাটাচ্ছি। আমি নিজে যে অন্যায় করেছি, সে কারণে নিজের জন্য যা কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হতো এই ভেবে যে আমার জন্য অন্য কত লোক কত কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন। মাঝে মাঝে নিজের মধ্যের খেয়ালিপনা
এই কবিত্বকে হামানদিস্তায় ফেলে সেচতে ইচ্ছে করত। কিন্তু কি করব, আমার রক্তের মধ্যে যে তা বাসা বেঁধেছিল। কখনো বা মনে হতো সবচেয়ে কেজো কোনো রাজস্থানী ব্যবসাদারের শরীর থেকে সিরাম নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করি, যাতে একটু প্র্যাকটিক্যাল হই। আমার মরে যেতে ইচ্ছে করত। কোথায় আর 10 জনের মতো হব, সুখ্যাত হব, তা নয়, যত আকাজের আর অদরকারি জিনিসে আমার ঝোঁক। কি যে করি আমি, কি যে করি। মাত্র 10 দিন পর আমাকে একজন অনিপুণ মাতাতরের মতো অ্যাকাউন্টেন্সির সারের ঘুতোয় রক্তাক্ত হতে হবে। সকলে হাততালি দেবে, আমি সম্মানের লাল নিশান ফেলে পালাতে থাকব। মাথার মধ্যে 1,500 দ্বার কাঠ ডাকতে থাকবে। কিন্তু আমার সম্মানের বুদির কেল্লা বাঁচানো যাবে না, তাকে কিছুতেই বাঁচানো যাবে না। মনের মধ্যে স্মৃতির ভাণ্ডারে যা থাকে তা দুঃখ ও সুখের সমষ্টি। তাতে সুখ ও দুঃখ কাটাকাটি হয়ে যেদিকে নিত্যের ভার বেশি সেদিকটাই জল করে মনে থাকে। অন্য দিকটার কথা তেমন মনে থাকে না। পরীক্ষা শেষ হবার পর কিন্তু মনে হলো পরীক্ষা ভালোই হলো। শেষের দিকে সব পেপারই ভালো হওয়ার প্রথম পেপার দুটোর দুঃখজনক স্মৃতি মন থেকে প্রায় মুছে গিয়েছিল। এখন যতদিন না রেজাল্ট বেরোয় ততদিন আমার মুক্তি। মনে হলো জেলখানা থেকে ছাড়া পেলাম। গানের স্কুলে ইদানিং একটা নতুন বিপত্তি দেখা গেছে। সেটা ভয়েস ট্রেনিং এর ক্লাস। হারমোনিয়ামের ডালায় ঘন ঘন বা হাতের থাপ্পড়ে গান মরে ভূত হব অবস্থা। এমনি সময় আমাদের এক সহশিক্ষার্থী এক দুর্ঘটনার শিকার হলো। চক্রবর্তী মশাই ক্লাসে এসেই যে স্বাগন্তি প্র্যাকটিস করে আসতে বলেছিলেন তা তাকে গিয়ে শোনাতে বললেন। ও চোখ বন্ধ করে যথাসম্ভব মনোসংযোগের সঙ্গে গাইল। ওর ফর্সা রোগা গলার নীল শিরাগুলো ফুলে ফুলে উঠেছিল গাইবার সময়। গাওয়া শেষ হলে সমস্ত ঘর নিস্তব্ধ হয়ে রইল। চক্রবর্তী মশাই সমাধিস্থ হয়ে পড়লেন। তারপর অনেকক্ষণ পর গলা খাকড়ে বললেন, সাধু সাধু, এ বয়সে তুমি যা আয়ত্ত করেছ তা আয়ত্ত করতে অনেক ওস্তাদের সারা জীবন কেটে যায়, বুঝেছ? ও ঝোপের মধ্যে ছাতারে পাখির মতো নড়ে চড়ে বসে উৎসাহের গলায় শুধালো, কি? চক্রবর্তী মশাই বললেন, এই সেদিন পণ্ডিত অস্কারনাথ ঠাকুর একটি ঘরোয়া অনুষ্ঠানে সপ্তকের 7টি স্বরেই বেসুরা গিয়ে শুনিয়েছিলেন। আমি ভেবে পাচ্ছি না তুমি এই বয়সে সুকঠিন ব্যাপারটা কিভাবে রপ্ত করলে। তারপর একটি নস্যি নিয়ে বললেন, সত্যি আশ্চর্য। ও মুখ নিচু করে বসে রইল। আমরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগলাম। তারপরে আমাদের সতীর্থ স্কুল ছেড়ে দিল। আমি দেখলাম ট্রাফিক সিগন্যাল হলুদ হয়েছে। এ সময় সসম্মানে ছেড়ে দেওয়াই ভালো। এইরকম কষ্ট করে গানের গ্রামারে যদি শিখতে পারবো, তাহলে তো ইন্স্যুরেন্স কোম্পানির ব্যালেন্স শিটের কর্মই মুখস্থ করে ফেলতে পারতাম। আসলে কোন রকম ব্যাকরণ আমার রক্তে নেই। বাংলা কি ইংরেজি লিখে ফেলতে পারি পাতা পাতা, কিন্তু ব্যাকরণে ক্লাস 3 ছেলের কাছেও আমার হার অনিবার্য। বৈয়াকরণদের আমার বড় ভয়। শুধু ভয় নয়, তাদের পরে একটা জাতক্রোধ আছে আমার। আমি জানি এটা গুণের কথা নয়, দোষের কথা, কিন্তু এটা সত্যি কথা। অথচ এই আকাট অজ্ঞতারও একটা দারুণ সুখ আছে। এই সুখটা পজিটিভ সুখ নয়, নেগেটিভ সুখ। যারা এই সুখে সুখী তারাই একমাত্র জানেন এর সুখের গভীরতা কতখানি। খেয়ালি কবি ও ভাবুক ছেলেটা, যে ছেলেটা চাঁদ উঠলে গান গাইতে ইচ্ছে করত, কি বৃষ্টি পড়লে যার সঙ্গ বৈয়াকরণ লোকটার ভীষণ ঝগড়া লেগে যেত, সে ভাবালু স্বাভাবিক গায়কটাকে যে কোনো মুহূর্তে ওস্তাদে রূপান্তরিত করার চেষ্টা দেখা গেলে সে মুহূর্তেই সে পালিয়ে যাবে ঠিক করলো। অথচ ব্যাকরণ না জানলে যে কোনো কিছুই তেমন করে শেখা যায় না, এ কথাটা তার একবারও মনে এলো না। ইতিমধ্যে
একদিন পরীক্ষার ফল বেরোলো, আমি ফেল করলাম। কথাটা যত সহজে বলা গেল, মন অত সহজে নিল না। যা ন্যায্য অমস বলে জানতাম, অন্ত জানা উচিত ছিল, সেটাকেও নিলিপ্ত মানে মেনে নিতে পারলাম না, কারণ সেটা আমার মনোপুত নয়। ফেল করব জানতাম, তো ফেল করার পর মনে হলো যেন আমাকে পাশ করানোই উচিত ছিল। খবরটা অফিসে বেশি পেলাম। সমাজদার পিটিআই থেকে জেনে এলো ও পাশ করেছে, হয়তো স্ট্যান্ডও করবে। ও আবার নতুন করে বেইজ্জত করলো আমাকে। অফিসের বাথরুমে গিয়ে চোখ জলে ভরে গেল। ফেলুরে হয়ে গেলাম আমি, জীবনে যা কখনো ছিলাম না। সেদিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে বাড়ির পথে গেলাম। মোড়ের মাথায় কলেজের এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। সে তার অন্য বন্ধুদের সঙ্গে আলাপ করে দিয়ে বলল, রাজা, আমার বন্ধু খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো। কে যেন আমার বুকে একটা ছুরি আমূল বসিয়ে দিল। হঠাৎ আমার মনে হলো, ও জানে না যে এইমাত্র ফাইনাল সিএ পরীক্ষার অ্যাকাউন্টেন্টস গ্রুপে ফেল করেছি। ও জানলে আমাকে কখনোই ভালো ছেলে বলতো না। আর কেউ কখনো বলবে না যে আমি ভালো ছেলে, বা কখনো ভালো ছেলে ছিলাম। আমার ভালোত্বের পরিচ্ছেদ শেষ হয়ে গেছে। সেদিন বাড়ি ফিরে অ্যাকাউন্টেন্সির খাতা, পিকলস নাইকার বেগলার, ফুটলিন্স ইনস্টিটিউটের কাগজপত্র, ইরিস্টন ব্রাউন অ্যান্ড স্মিথ অ্যান্ড ভ্যালুমস সব টেনে টেনে নামিয়ে সেগুলোকে টেবিলের উপরে রাখলাম। বাবা আগামী রবিবার অনেক লোককে খেতে বলেছিলেন বাবার বাগানে, আমার পাশের খাওয়া। আমার উপরে বাবার এত বিশ্বাস ছিল যে আমি প্রিপেয়ার্ড নই বলা সত্ত্বেও বাবা কখনো ভাবতে পারেননি যে আমি সত্যি সত্যি ফেল করতে পারি। বাবা দিল্লি গেছিলেন কাজে, সন্ধ্যার প্লেনে ফিরলেন। আমি গাড়ির শব্দ শুনলাম, সিঁড়িতে বাবার পায়ের শব্দ শুনলাম। আমার মনে হচ্ছিল বাবা যদি একটা শঙ্কর মাছের চাবুক নিয়ে এসে আমাকে খুব করে চাবকাতেন, তো আজকে আমার খুব ভালো লাগতো। আমার অন্যায়ের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ওর কাছ থেকে শাস্তি পেলে আমার নিজের হাতে হয়তো আমাকে এমন করে শাস্তি পেতে হতো না। কেউ যদি কাউকে নিঃসত্ত্বভাবে বিশ্বাস করে সেই বিশ্বাসভঙ্গের শাস্তি যে বিশ্বাসঘাতককে এমন করে যন্ত্রণা দেয়, তা আমার জানা ছিল না। বাবা উপরে গিয়েই নিশ্চয়ই জানবেন খবরটা, শুনেই আমাকে ডেকে পাঠাবেন। যদি ডাকেন তাহলে আমি উপরে গিয়েই বাবার পা জড়িয়ে ধরে বলবো, বাবা আমাকে তুমি ক্ষমা করো না, আমাকে মারো, খুব মারো, চাবুক দিয়ে মারো। অনেকক্ষণ কেটে গেল, বাবা তবু ডাকলেন না। আমার পড়ার টেবিলে মাথা রেখে বসেছিলাম আমি। মনে মনে আমার কাব্যরোগ, আমার খেয়ালিপনা, আমার সে মিষ্টি গলার বুলবুলি, এই অভিশপ্ত আমিকে, আমার সবকিছুকেই থুথু দিচ্ছিলাম। নিজেকে বলছিলাম, আমার চেয়েও কত সাধারণ ছেলে পরীক্ষায় সহজে পাশ করে যায়, আর আমি পারলাম না। ওদের কাছে হেরে যাওয়া বড় অপমানজনক। অথচ আমি মনে মনে জানি যে অর্থ করে পড়াশোনা করা ছাড়া, একটা ডিগ্রি পাওয়া ছাড়া, এবং তারপর সেই ডিগ্রির জোরে পাওয়া একটা কনভেনেন্ট চাকরি, কোম্পানির গাড়ি, সপ্তাহে একদিন চাইনিজ খাওয়া, ভালো ফিগারের একজন অন্তঃসার শূন্য নেকা স্ত্রীর কামনা ছাড়া ওদের অনেকের জীবনে আর কোনো কামনা নেই। ওদের কাছে জীবনের মানে ওইটুকুই। অথচ ওদের কাছে এই পক্ষান্তর সহজ পরীক্ষায় আমি এমন কঠিনভাবে হেরে গেলে কি করে প্রমাণ করব যে এর চেয়ে কঠিনতর পরীক্ষায় ওদের আমি অক্লেশে হারাতে পারি? যে পরীক্ষার কোনো টেক্সট বুক নেই, যে পরীক্ষার সময়টা কোনোদিন বিশেষে বা ঘন্ট বিশেষে নির্ধারিত নয়, যে পরীক্ষা জীবনময়, যে পরীক্ষা প্রতি মুহূর্তে, সে পরীক্ষার নাম জীবনের পরীক্ষা, অস্তিত্বের পরীক্ষা। এই বাবদে আমার মনে কোনো সংশয় ছিল না যে সেই যুদ্ধে আমি ওদের হ্যান্ডস ডাউন হারাবো। শুধু যদি এই প্রথম তোতা পাখি পুঁথি পড়া পরীক্ষাটাই পাশ করতে পারি। এসব ভাবতে ভাবতে নোনা চোখে কতক্ষণ অমন ভাবে কেটে গেছিল জানি না। হঠাৎ
পিঠে যেন কার স্পর্শ পেলাম। মুখ ফিরিয়ে দেখি বাবা পায়জামা পাঞ্জাবি পরে চান টান করে বাবা এসেছেন। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, কখনো পিছনে তাকিও না, কাল থেকে ভালো করে শুরু করো। জানো, এটাও একটা বড় শিক্ষা, অনেক বড় শিক্ষা। ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস, টেক ইট অ্যাজ এ ব্লেসিং। বাবা আর কিছু না বলে আবার উপরে চলে গেলেন। আমাকে বকলেন না, আমার প্রতি বিরক্ত দেখালেন না। আমার উপর তার বিশ্বাসে যে বিন্দুমাত্র ফাটল ধরেছে তা কোনো ক্রমেই বুঝতে দিলেন না। আমি মেয়েদের মতো ঝরঝর করে কাঁদতে লাগলাম। নিজের উপরে ঘৃণায় এবং বাবার ক্ষমাময় পুরুষালী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধায় আমার গলা বুঝে এলো। বাবা একটু পর ফিরে এসে বললেন, তুমি গানের স্কুলটা আপাতত ছেড়ে দাও। পরীক্ষায় পাশ করে নিয়ে তুমি সবকিছু করো, বারণ করব না। তারপর একটু থেমে বললেন, আমার মনে হয় ইউ হ্যাভ টু মেনি এগস ইন ইউর বাস্কেট, ভেবে দেখো। আমি চুপ করে রইলাম। মৌসুরি থেকে মুখার্জি জেঠু লিখলেন, ইউ মাস্ট পাস টু ইন ইউর মেয়ার এডুকেশন examination, the battle of life is yet to begin. চিঠিটা পড়ে প্রথমে খুব রাগ হলো। এ তো পরীক্ষা নয়, এ যেন আখ মারায়ের কল। ডাক্তার, ইঞ্জিনিয়ারিং সব পরীক্ষাতেই ব্যাক পেপারস আছে, শুধু এ পরীক্ষাতেই সেসবের কোনো বালাই নেই। এমন অদ্ভুত নিয়ম কেন যে করা তা বুদ্ধির বাইরে। ব্যাটল অফ লাইফ কথাটার মানে যে কি তা আমি তখন পরিষ্কার বুঝতাম না। তবে এটুকু বুঝতে পারতাম যে গরিব বড়লোক নির্বিশেষ মানুষ মাত্রকেই ব্যাটল অফ লাইফ লড়তে হয়, প্রত্যেক যথার্থ পুরুষকেই লড়তে হয়। কে হয়তো শুধু নিজের প্রিয়জনদের কোনো ক্রমে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেন, কেউ বা করেন কোনো বিশ্বাসকে বা কোনো সুনামকে বাঁচানোর জন্য, কেউ বা নেহাত তার নিজেকে বা নিজের পরিবারকে বাঁচানোর জন্যই নয়, তার চেয়েও কোনো বড় কারণের জন্য লড়াই করেন। এসব লড়াইয়ের সব লড়াই, কোনো লড়াই অন্য লড়াইয়ের চেয়ে কম নয়। সে লড়াইকে আমার ভয় নেই, ভয় ছিল না কোনোদিন। একমাত্র ভয় এই চৌকাঠকে। সে রাতে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বারবার ঘুমের মধ্যে জেগে উঠলাম। গলার কাছে কি যেন একটা অব্যক্ত যন্ত্রণা দলা পাকিয়ে উঠে আসতে লাগলো। আমি নিজে কখনো এর আগে নিজের কাছে এমন করে শাস্তি পাইনি। পরদিন একেবারে সকালেই ফুটপাতে নাপিত দেখে মাথার চুলে এত ছোট করে কদম ছাট লাগালাম যাতে আমি বাইরে মোটে বেরোতে না পারি। মশারি থেকে ঢুকতে বেরোতে মাথায় মশারি আটকে যেতে লাগলো। বাইরে বেরোতে না পারলে বাধ্য হয়ে ঘরেই থাকতে হবে, এবং ঘরে থাকলে অঙ্ক করতেই হবে, আমার ভালো লাগুক কি না লাগুক। ভোর 5টা থেকে রাত 11টা অবধি একটা রুটিন করে ফেলে দিনের ও রাতের সমস্ত সময়টুকুকে একেবারে আষ্টে পিষ্টে বেঁধে ফেললাম, যাতে এক চুল পরিমাণ ফাঁক না থাকে, যাতে আমার চোখ বাইরের আকাশে না যায়। কখনো মন গান না গায়, কখনো কবিতা না লেখে। মনে প্রাণে আমি যেন মুদি হয়ে যাই, অ্যাকাউন্টেন্সি যেন আমার রক্ত স্রোতে বাহিত হয়। ভগবানকে বলতাম, ভগবান, তপস্যা করে ন্যাড়া হয়ে বিবেকানন্দ হয়, আর আমি মুদি হতে পারবো না। মাসখানেক পড়াশোনা বেশ এগুলো। মাঝে মনে হচ্ছিল যে আমি একেবারে প্র্যাকটিক্যাল হয়ে উঠেছি। এমনকি আমার এই আমি কে আসল আমি তার চিনতে পর্যন্ত কষ্ট হতে লাগলো। এদিকে কলকাতায় বর্ষা নেমে গেছিল। সারা দুপুর ঝপঝপিয়ে বৃষ্টি পড়ত। নিম গাছে ভিজে কাক গা ছাড়া দিত। লনের কোনার ঝোপঝাড় থেকে কুটুরে ব্যাঙ ডাকত। কার্নিশে নরম কবঞ্চ পায়রাগুলো বকম বকম করত। আমার গারো পাহাড়ের জিঞ্জিরাম নদীর বুকে নৌকা ছয়ের নিচের সেই বৃষ্টির দিনগুলোর কথা মনে পড়ত। বরিশাল স্টিমার ঘাটের ইলশেগুড়ি বৃষ্টি, রংপুরের হরিসভার মাঠের পাশে
কদম ফুলের গাছ, বৃষ্টির মধ্যে হরিসভার পুকুরে মধ্যে পুরানো কলার ভেলার উপরে হলুদ জল ধরা সাপের বৃষ্টিতে ভেজার কথা মনে পড়ত। মনটা কিছুতেই সিঙ্গেল এন্ট্রি বা ডাবল এন্ট্রিতে বাধা থাকতে চাইতো না। এমন একটা দেশে ছুটে যেতে চাইতো যেখানে অ্যাকাউন্টেন্সির জন্য চিরদিনের নো এন্ট্রি। একদিন প্রচন্ড বৃষ্টিতে পথে ঘাটে জল দাঁড়িয়ে গেল। সামনের বাড়ির ছোকরাচারক সাদর অ্যাভিনিউ থেকে 150 কাতলা মাছ ধরে নিয়ে এলো গামছা দিয়ে। বাচ্চারা কাগজের নৌকা ভাসিয়ে আর চিৎকার চেঁচামেচি করে পাড়া সরগরম করে তুলল। সেদিন পিছমরা করে ঘরের মধ্যে বেঁধে রাখা কবিটাকে আর রাখা গেল না। সে সব বাঁধন ছিঁড়ে ফেলল। গায়ে খেলার গেঞ্জি চাপিয়ে আর সারা শর্টস পরে জল ভেঙে বেরিয়ে পড়লাম। একা একা জল ভেঙে হাঁটতে হাঁটতে বুলবুলির কথা ভীষণ মনে পড়তে লাগলো। জানি না সে এখন কি করছে। সে কি জানালার পাশে বসে বৃষ্টি দেখছে? তারও কি সবসময় আমার কথা মনে হয়? আমার যেমন তার কথা মনে হয়? মনে যদি হয়ে থাকে তো সেই কথা জানায় না কেন? আমি তো সবসময় কত কষ্ট পাই। বুকের মধ্যে যে সবসময় সময় মচড়াতে থাকে, তবু কি সে বুঝতে পারে না? টেলিপ্যাথি বলে কি সত্যিই কিছু নেই? হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ভাঁড়ের চা খেলাম। তারপর পাশের দোকান থেকে বুলবুলিদের বাড়িতে একটা ফোন করলাম। টেলিফোন করে ভাবনায় পড়লাম যে কি বলবো। ভাবলাম যদি সে ধরে তাহলে তার গলার স্বর তো শুনতে পাবো একবার, কিন্তু সে ধরলে কি কথা বলতে পারবো? আর বলবোই বাকি। এমনই বরাত যে ফোন ধরলো বাড়ির চাকর, বলল কাকে চাই। আমি অনেকক্ষণ চুপ করে বললাম দীপা। দীপা এসে ফোন ধরলো, বলল কি ব্যাপার রাজাদা, আপনি হঠাৎ ফোন করলেন? আমি বললাম জল দেখতে বেরিয়েছিলাম। তোমাদের ওখানে জল হয়েছে? বলেই বুঝলাম একেবারে বোকা বোকা কথা বললাম। ও বলল জল মানে? থই থই করছে, সিঁড়ি অবধি জল। আমাদের আম গাছের একটা কাক মরে গেল একটু আগে। আমি বললাম ইস, কি করে? ও বলল যা বৃষ্টি, ডাবল নিউমোনিয়া। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। ভাবলাম মেয়েদের যখন মায়া পড়ে তখন একটা কেলে কাকের উপরেও কত মায়া পড়ে, আর যখন পড়ে না তখন আমার মতো কোনো মানুষ মরে গেলেও তারা তাকায় না। তারপর একটু চুপ করে থেকে বললাম কি করছিলে? ও উত্তেজিত গলায় বলল আপনি জানেন আজ বুলবুলিদের রেকর্ড বেরিয়েছে, আমরা গান শুনছিলাম। আমি অবাক হলাম খুব। বললাম তাই নাকি? আমি জানতাম না তো, কি কি গান? ও বলল আকাশে আজ কোন চরণের আসা যাওয়া, আর আজ শ্রাবণ হয়ে এলো ফিরে। দীপা একটু পরে বলল একদিন আমাদের বাড়ি আসুন না, সবাই মিলে গান বাজনা করব, আমাদের বাড়িতে এখন খুব মজা। আমি বললাম কেন, মজা কেন? দীপা বলল রূপদার বিয়ে। রূপদার যে কত অ্যাডমায়ার তার ইয়াত্তা ছিল না। অমন চেহারা, তারপর অমন কোন মেয়ের না তাকে ভালো লাগে। দীপা বলল কার সঙ্গে জানেন? আমি বললাম বাহ, আমি কি করে জানবো? দীপা বলল ঝুমাদির সাথে। উনি না বোম্বেতে থাকতেন? হ্যাঁ থাকতেন, এখন কলকাতাতেই থাকবেন, আমাদের বাড়িতেই। আমি বললাম সে কি, উনি তো আমাদের বাড়ির সামনেই থাকেন। দীপা বলল জানি তো। আমার মনে পড়ল ওর ফিকে হলুদ রাঙা মার্সিডিস গাড়িতে প্রায় ওরা পিকনিকে যেতেন। রূপদাকে প্রায় দেখতে পেতাম। রংচঙে ছুটির দিনের পোশাক পরে আসতেন এবং একসঙ্গে মিলে চলে যেতেন হই হই করতে পিকনিকে। আমি বললাম বাহ, বেশ মজা তো তোমাদের। ও বলল তাই তো, চলে আসুন তো একদিন। টেলিফোন ছেড়েই আমি ঠিক করলাম এক্ষুনি গিয়ে রেকর্ডটা কিনতে হবে। আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব 3।